আমি একটু অবাক হয়ে তাকায় ছিলাম, কারণ এখানে বিশাল বড় এক সিরিয়াল ছিল আর সবাই কেমন যেন একটু তাড়াহুড়ার মধ্যে আছে। গেট খোলার সাথে সাথে সবাই এমন ভাবে দৌড় দিল, এখন আমারও কিউরিয়াসিটিটা বেড়ে গেল, সামনে না জানি কি আছে, চলুন দেখা যাক। তো ফাইনালি আসলে আমি যেটা দেখতে আসছি ওইটা এখন আমার সামনে। প্রথম পেট পূজা হোক। পেট পূজা জিনিস খারাপ লাগে না ভাই, আগে মানে পেট ঠান্ডা করি তারপরে দেখি কই যাওয়া যায়। ভাবছিলাম ডাইরেক্ট জামুগা, কিন্তু অনেক দূরে, তো এই জন্য আগে খাওয়া দাওয়া করি, নাস্তা করি, শরীর একটু স্ট্রং হোক তারপর যাব। ওকে চলেন, সামনে একটা মানে মুসলিম ফুডের রেস্টুরেন্ট আশেপাশেই, দেখি ওইদিকে যাইতেছি। 4 মিনিটের রাস্তা দেখাইতেছে ম্যাপের মধ্যে, দেখাই ওয়েট। আসলে ঘুম থেকে উঠে আমি বের হয়ে গেছি নাস্তা খাওয়ার জন্য। সকালবেলা কি বলে যে আমি ভিডিও শুরু করব এটা আমি বুঝতেছিলাম না। যাই হোক, বরাবরের মতো এটাই জিজ্ঞেস করতে চাই। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ চায়না ব্লগ এপিসোড 1। আমরা মানে আমি এখন যে এরিয়াতে হোটেল নিয়েছি ওটা একদম নিরিবিলি, একদম নিরিবিলি এরিয়া। ওই জায়গায় মানুষ আসে হয়তো বা ফ্লাইট ধরার জন্য, বা কারো রাত্রে ফ্লাইট, সকালে ফ্লাইট, দূর থেকে এসে জাস্ট হোটেল স্টে করে ওরকম জায়গায়। আসলে গ্লাস ব্রিজ এন থেকে অনেক কাছে, তো এই জন্যই আমি এদিকে হোটেলটা নিয়েছি। রাস্তার মাঝখানে আম গাছ, এটা যদি বাংলাদেশে থাকতো এতদিন এরা থাকতোই না। মানে এটা যদি বাংলাদেশ হইতো, মানে এই আমগুলো একটাও থাকতো না, সবগুলো শেষ হয়ে যেত। হাঁটতে হাঁটতে আমরা একটা কলোনির ভিতরে ঢুকি, আর এই কলোনির ভিতরেই অনেকগুলো আম গাছ ছিল, আর প্রতিটা আম গাছেই অনেক আম ছিল। একটা জিনিস শিখলাম বড় ভাইয়ের থেকে, চায়নাতে যদি এরকম সবুজ সাইনবোর্ডের মানে দোকান থাকে আর কি, এগুলা বেশিরভাগই আপনার ওই হালাল ফুড বা মুসলিম ফুড হইব আর কি। বেসিক্যালি আমি বুঝাইতে চাইছি, এরকম সবুজ সাইনবোর্ডের রেস্টুরেন্ট গুলা বেশিরভাগই হালাল রেস্টুরেন্ট হয়ে থাকে। এই জিনিসটাই নতুন শিখলাম। আপনার কোন পার্কিং খারাইছে দেখেন। খাওয়া দাওয়া শেষ, বাংলাদেশ নাম্বার মিলান, নাম্বার যান 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 যান, গো গো। ওকে বাই। ভাই আমার থেকে আলাদা হয়ে গেল, ভাই মার্কেটে যাইবো আর আমি একটু ঘুরতে যাবো। আমার ঘোরার কাম আগে আগে ঘুরে লই। বড় ভাই যাওয়ার সাথে সাথেই আমি গাড়ি বুকিং দিয়ে অপেক্ষা করতে থাকি। Hello. Hello, Hello. welcome to Guangzhou. Thank you. Let's go. Go, go, go. Go, go. বাহ, ড্রাইভারের দেখি ভালোই এনার্জি। যাই হোক, এয়ারপোর্টের ড্রাইভারের মতো না হলেই হলো। ভাই রে ভাই, ওই ড্রাইভারের কথা মনে করলেই আমার অনেক ভয় লাগে। যাই হোক, আমার রাস্তাটা মোটামুটি ভালোই লং হতে যাচ্ছে। আই থিঙ্ক 30-40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। দীর্ঘ 1 ঘন্টা 1.5 ঘন্টা রাস্তা পার করে মনে হয় পৌঁছাইছি। এখন ভালোই ভালো ভিতরে ঢুকতে পারলেই হলো। Hello. Okay, okay. Bye bye. Bye. আসলে আমি গাড়ি বুকিং এর জন্য আলিপে ইউজ করতেছি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কোনো টাকা না দিয়েই চলে আসতেছি কেন। পেমেন্ট সাকসেসফুল। হ্যালো হ্যালো। ও নো নো,
আসলে এই জিনিসটা পুরোপুরি সিস্টেম্যাটিক। আমি যখন আলিপে দিয়ে বুকিং করি তখন আমার মতে ওই ড্রাইভারকে অলরেডি পে করা হয়ে যায়, পরবর্তীতে অ্যাপ আমার থেকে ওই টাকাটা কেটে নেয়। মানে আমি যখন আবার আলিপে ইউজ করতে যাব তখন আমার আগের বকেয়া না পরিশোধ করা পর্যন্ত আমি ওটা ইউজ করতে পারবো না। আর চায়নাতে আলিপে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ, যেটা আমার বিপদের সঙ্গী। চায়নাতে কোথাও আমি যদি ক্যাশলেস হয়ে যাই তাহলে এই অ্যাপই আমাকে বাঁচাতে পারবে। Inside I can see the panda. Okay. How much the ticket? 300. That. 300. 300 for only for the panda. Oh, for the entrance. Okay, okay. Only one. 300 RMB নিল পুরো টিকিট। জানি না কি দেখবো। এই পার্কটার নাম হলো খাইমলং সাফারি পার্ক। এই পার্কটা চায়নার গুয়াংজু সিটিতে অবস্থিত। আপনারা এই ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ শিশি। গতবার এরকম স্ক্যামের শিকার হয়েছিলাম যে ভিতরে গিয়ে পান্ডা দেখতে পারি নাই। এবার আর মিস করুন না। 300 RMB লাগছে, বাংলা টাকা হিসাব করলে প্রায় 6,000 টাকা, প্রায় 6,000। মানে অনেকগুলা অ্যানিমেল আমি দেখতে পারবো। আর এইগুলা ওগুলার মতো না যে আমি মানে খাঁচা থেকে দেখতে হইব, এরকম অনেকগুলাই আছে যেগুলো আমি মনে করেন যে হাত দিয়ে ধরতে পারবো, আদর করতে পারবো বা তাদের খাবার খাওয়াইতে পারবো আর কি। তো এই জন্য এই জায়গাটা আসা। চলেন ভিতরে যাওয়া যাক। ভিতরে যাওয়ার পথেই তারা আমাকে আটকিয়ে দেয়। পরে খেয়াল করে দেখলাম তারা আমার ব্যাগ দেখতে চাচ্ছে আর কি। Wait a minute. Okay. চেক করে তো ভিতরে ঢুকতে না ঢুকতেই আমার সামনে অনেকগুলো ছোট ছোট কিডস। তারা হয়তো বা স্কুলের তরফ থেকে শিক্ষা সফর বা পিকনিকে এসেছে। বাহ, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে ছোটবেলায় চাইলেও অনেক দূরে ঘুরতে যেতে পারতাম না। তখন ঘুরতে যাওয়ার একমাত্র ওয়ে ছিল এই শিক্ষা সফর। যখন এরকম কোনো সুযোগ আসতো তখন আমি একবারও মিস করতাম না। কান্নাকাটি করে হলো সবাইকে রাজি করতাম ঘুরতে যাওয়ার জন্য। মানে এরকম একটা ফিল দেওয়া হইতাছে যে মনে হয় পুরো গভীর জঙ্গলে যেতেছি। আসলে চায়না সবকিছুতেই এক্সপার্ট। তারা প্রতিটা জিনিস এতটা ডিটেল সহকারে দেখে, জিনিসটা উপভোগ করতেও ভালো লাগে। কিছুটা সামনে আসতে না আসতে আমার চোখে একটা জিনিস পড়ে। মানে বাচ্চাদের জন্য কিছু আর্টিফিশিয়াল অ্যানিমেল বানানো হয়েছে, যেমন এখানে একটা বড় সাপ, তারপরে কিছুটা সামনে আসতে না আসতে বিশাল বড় ডাইনোসর। আসলে এগুলো এত ডিটেল সহকারে বানানো হয়েছে, হঠাৎ করে দেখলে যে কেউই ভয় পেয়ে যাবে। তারপরে আমি দেখতে পারি আরেকটা প্রজাতি, এটার নাম হলো অ্যাঙ্কিলোসৌরাস। এইগুলো সব প্রাচীন অ্যানিমেল যেগুলো একমাত্র ডাইনোসরের জমানায় দেখা যেত। আর সর্বলাস্ট যেটা আমার চোখে পড়ে, বাচ্চারা এটা দেখলে 100% ভয় পাবে। ভাইরে ভাই, এতটা রিয়েলিস্টিক, মানে কিছুক্ষণের জন্য আমার কাছে মনে হইতাছে এটা একটা জ্যান্ত ডাইনোসর। ভিতরে সাউন্ডটা খুবই তীব্র ছিল, তাই আমি ডিসাইড করলাম বের হয়ে যাই। তবে আসলে এই জিনিসটা অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে। যাই হোক, সামনের দিকে আসতে না আসতেই এইবার একটা জ্যান্ত অ্যানিমেল দেখতে পারি। এইটার নাম হচ্ছে অ্যান্ট ইটার। এই প্রাণীটা পিঁপড়ে খাওয়ার জন্য এক্সপার্ট, এই জন্যই তো এটার নাম অ্যান্ট ইটার, পিঁপড়ে খাদক। এরা ছোটখাটো পোকামাকড়ও খেয়ে থাকে। যাক, দেখে ভালোই লাগলো, এবার সামনে আগানো যাক। এতক্ষণ বাচ্চাদের অ্যাক্টিভিটি ছিল, এখন থেকে পশু পাখি শুরু হইতেছে। মানে অ্যানিমেল যেগুলো আছে আর কি, লাইভ অ্যানিমেল বা জীবন্ত পশু পাখি। চলুন দেখা যাক।
কিছুটা সামনে আসার পরে আমার চোখে পড়লো একটা বিরল প্রজাতির বানর বা মানকি। এই মানকিটার নাম হচ্ছে ওরাঙ্গোটাং। এরা অন্যান্য বানরের থেকে একটু ডিফারেন্ট হয়। অন্যান্য বানরের থেকে এদের মাথাটা একটু বেশিই চলে, মানে একটু বুদ্ধিমান আর কি। আমি আরেকটা জিনিস ডিফারেন্ট পেলাম, ওটা হলো এদের লেজ নাই, এইটা একটু ডিফারেন্ট ছিল বেশি। আর এই বানরটা আমি প্রথমবার সামনাসামনি দেখলাম। আমার যতটুকু মনে হয় আমি কয়েকটা মুভিতে এই বানরটা দেখেছিলাম। সবাই দেখতেছে বানরের খেলা, আমি একটু সামনে আগাই। আমার মূল যেটা ওটা তো আপনারা জানেনই, ওটাই খুঁজি আগে, বাকি সব তো আমি দেখি। এদিকেও একটা আছে। সামনে আসতে না আসতে আমি আরেকটা বানর দেখতে পারি, আর এই বানরটার নাম হলো হোয়াইট ফুটেড ট্যামারিন। আসলে আমি বেশি একটা জানি না এই বানরগুলোর সম্পর্কে, আমি ঘাটাঘাটি করে যতটুকু বুঝতেছি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। ওয়াও, কয়েক ধরনের টিয়া পাখি এইখানে আসার পর মনে হলো আমি কোনো পাখির রাজ্যে চলে এসেছি। বিশেষ করে টিয়া পাখি বা প্যারটের অনেকগুলাই কালার এখানে অ্যাভেলেবেল ছিল। মানে চায়নাতে একটা জিনিস দেখলাম যে ইন্টারেস্টিং বার্ড বলার বাইরে অনেক অনেক মানে অনেক ধরনের পাখির প্রজাতি দেখলাম আর কি চায়নাতে এসে। বাহ, এই পাখিটাকে দেখে এতটা ব্রাইট কালার আমি কখনোই কোনো পাখির শরীরে দেখি নাই। মানে মনে হইতেছে কেউ ধরে রং করে দিছে। কিছুটা সামনে আগানোর পর আমি একটা ভিন্ন ধরনের ময়ূর দেখতে পাই, সাদা ময়ূর। আমাদের দেশের চিড়িয়াখানায় মনে হয় না এরকম সাদা ময়ূর আছে। এইরকম ময়ূরও আমি প্রথমবার দেখলাম। কিউট আছে কিন্তু। পাখি দেখতে দেখতেই পাখি হয়ে যাচ্ছি, কিন্তু পান্ডা দেখতেছি না। ক্ষুধাও লেগে গেছে একদম পুরা। যাক, অনেকটা পথ হাঁটতে হাঁটতে আমি আরেকটা সাইডে চলে আসি। আর এই সাইডে আসার পর আর দেখার পর আমি রিয়েলাইজ করতে পারি দিস ওয়ান ইজ এ স্নেকস এরিয়া। এখানে পুরোটা জায়গা জুড়েই সাপ আর সাপ। আর এই সাপ আমি খুবই ভয় পাই। আমি যতটা দ্রুত সম্ভব এই জায়গাটা স্কিপ করব। 300 টাকার বিনিময়ে ওই সাপটা আপনি নিয়ে একটা ছবি তুলতে পারবেন। তবে এটা আমি ভুলও করবো না, কারণ আমি সাপ অনেক ভয় পাই আর আমার কাছে খুব খারাপ লাগে দেখতে। এখানে দিয়ে নিচেও আবার আছে। আমি সাপ এখন পিস গো রে ভাই। আমি স্নেকস বা সাপটা দেখা একটু অবাক হয়ে যাই। একটু দেখেন এই সাপটার কালারটা কিরকম দেখতে, পুরো আনকমন মানে আমার জন্য আর কি। এই সাপটার নাম হলো অ্যালবিনো বোয়া কনস্ট্রাক্টর। আমি ঘাটাঘাটি করে যতটুকু দেখলাম এরা খুবই শান্ত প্রজাতির হয়। একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকটা মানে এনিমেলের পর মানে প্রত্যেকটা সেকশন বা প্রত্যেকটা ইয়ার পর একটা করে এরকম সাপ থাকে। আসলে চাইনিজরা একটু বিজনেস মাইন্ডেড, তো তাই ওরা জানে কখন কোন জিনিসটা প্রয়োজন হবে। প্রতিটা সেকশনের পর এরকম একটা শপ থাকে। বাচ্চারা যখন একটা অ্যানিমেল দেখায় এরকম শপে ঢুকবে, তারা তো 100% জিদ করবে যে আমাকে এটা কিনা দাও, ওইটা কিনা দাও। তখন তো প্যারেন্টসদের না চাইতেও কিনা দিতে হইব। যাক, ভালো বুদ্ধি। সবাই মানে ভিতরে ছবি তুলতেছে, আমিও ভিতরে যাবো, দেখি কত টাকা। আমি কিছুটা ভিতরের দিকে আসার পর দেখতে পারি জিরাফ, তাও একটা দুইটা না, অনেকগুলো। আর সবগুলো জিরাফ দেখতে দেখতে হঠাৎ আমি বাম দিকে তাকায় দেখি মানে সবাই জিরাফকে খাবার দিচ্ছে, তাও নিজের হাতে। আমারও ইচ্ছা হইলো যে একদম ক্লোজ থেকে জিরাফ দেখবো, তাই আমিও ভিতরে যাওয়ার চেষ্টা করি। ভিতরে যাওয়ার জন্য তারা আমাকে একটা কন্ডিশন দিল, ওইটা হইলো একটা পাতার ডাল আমার কিনে নিয়ে যেতে হবে। টাকা দেওয়ার জন্য আমি ক্যাশ চুজ করি, কিন্তু তাদের কাছে চেঞ্জ ছিল না। এরপরে আমি আমার ব্যাগ ঘেটে দেখি আমার কাছেও চেঞ্জ নাই। তারপর আমি তাকে আস্ক করি আলিপে, মানে আলিপেতে এখন আমি পেমেন্ট করতে পারবো। বিষয়টা চিন্তা করছেন, এখন যদি আমার কাছে অনলাইন পেমেন্টের অপশন না থাকতো তাহলে মনে হয় না আমি আজকে আর জিরাফ কাছ থেকে দেখতে পারতাম। One by one. ওকে। মানে জায়গা অনুযায়ী জিনিসের দাম বেড়ে যায়। এই মোটামুটি একটা পাতার দাম মানে
মানে জায়গা অনুযায়ী জিনিসের দাম বেড়ে যায়। এই একটা পাতার দাম আমার থেকে রাখছে একটা পাতার দাম আমার থেকে রাখছে 36 yen। বাংলা টাকায় কত আমি লেখা দিতেছি। ভিতরে ঢোকার পর আমি দেখলাম সবাই ব্যস্ত ছবি তোলা নিয়ে। আমি চিন্তা করলাম আশপাশটা একটু ঘুরে দেখি। জিরাফ অনেকক্ষণ দেখলাম, ভালোই লাগলো, একদম ক্লোজ থেকে দেখছি তো এই জন্য বেশি ভালো লাগছে। এবার পান্ডা দেখতে পারলেই হইলো। আমি আর এখানে বেশিক্ষণ সময় কাটা নেই, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে, পরে আবার পান্ডা দেখতে পারবো না, তাই আমি দ্রুত বের হয়ে যাই। এখন আমি আর কিছুই দেখবো না, না ডানে দেখবো না বামে দেখবো। এখন আমার যেভাবে হোক পান্ডা খুঁজে বের করতে হবো, তারপর আমি অন্য কোনো অ্যানিমেল দেখবো। না চাইতেও সামনে পড়ে গেল এশিয়ান এলিফ্যান্ট। এই হাতি বা এলিফ্যান্ট গুলো সাইজে মোটামুটি ভালোই বড়। ফাইনালি মনে হয় পেয়ে গেছি পান্ডা। ও, এই পান্ডা দেখার জন্য মনে হয় আলাদা টিকিট কিনতে হবে আবার। আমি একটু কনফিউজড, কারণ ভিতরের জায়গাটা এমন ভাবে ছিল মনে হইতেছিল আমার আলাদা কোনো টিকিট কাটা লাগবে পান্ডা দেখার জন্য। দেখেন মানুষ কিভাবে সিরিয়াল দেয়া দাঁড়ায় আছে। যাই হোক, আমার কনফিউশন দূর হয়ে যায় যখন আমি মানুষকে দৌড় দিতে দেখি। এইবার আর মনের মধ্যে কোনো সন্দেহ নাই, যেটা আমি দেখতে আসছি ওইটা এখানে আছে কি নাই। তো ফাইনালি আসলে আমি যেটা দেখতে আসছি ওইটা এখন আমার সামনে। আমার পিছন সাইডটা একটু দেখেন। যতটুকু বুঝলাম চায়নার মানুষরাও এই প্রাণীটাকে সহজে দেখতে পারে না, কিন্তু ঘাটাঘাটি করলে দেখা যায় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পান্ডা এই চায়নাতে। আর চায়নার ন্যাশনাল অ্যানিমেল হচ্ছে এই পান্ডা। এই প্রাণীটা এতটাই কিউট যে কেউই এটাকে দেখার জন্য মরিয়া হবে। এত মানুষ সবাই মানে যতটুকু বোঝা গেল যে পান্ডা মানে চায়নার মানুষরাও সহজে দেখতে পারে না। যাক, মোটামুটি সার্থক, যেটা দেখতে ওটা দেখে ফেলছি। এখন মানে কিছু সামনে বললে দেখবো, নাইলে বের হয়ে যাবো। এখন বের হয়ে আরেকটা জায়গা যাওয়ার চেষ্টা করবো। সুন্দর আছে কিন্তু নতুন কিছু দেখতে ভালোই লাগে। হো, বাহিরের দিকে আসার পর আমি আরেকটা পান্ডা দেখতে পারি, আর এইটা ওইগুলা থেকে একটু বড়। আর ভিতর সাইড থেকে বাহিরের পান্ডা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আমি যতটুকু দেখলাম এরা খুবই নরম হয়, এদের বিশেষভাবে টেক কেয়ার করা লাগে, না হলে এরা খুব দ্রুত অসুস্থ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমাদের ফেভারিট খাবার আর পান্ডার ফেভারিট খাবার কিন্তু একদম সেম। আর ওইটা কি জানেন? ওইটা হলো এই বাঁশ। আসলে আমরা অজান্তে হোক আর জেনে হোক মাঝে মাঝে এই খাবারটা খেয়ে থাকি, এই জন্যই বললাম এই খাবারটা আমাদের ফেভারিট। আর কিছু দেখার নাই, যেটা দেখার ওটা দেখে ফেলছি, এখন শুধু বের হব। বাইরে যাওয়ার সময় কিছু বক পাখি আমার সামনে পড়ে, এইগুলো আমি অলরেডি গুয়াংজু চিড়িয়াখানায় দেখে ফেলছি। এখানে সময় নষ্ট না করে আমি সোজা বের হয়ে যাই আর গাড়ি বুকিং দিয়ে দেই আরেকটা জায়গায় যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে গাড়িও চলে আসে, চলুন যাওয়া যাক। এখন আমি যেই জায়গাটা যাচ্ছি এখান থেকে মাত্র 30 মিনিটের একটা রাস্তা, মানে মোটামুটি কাছাকাছি আর কি। এই তো পৌঁছায় গেছি। বাহিরে অলরেডি অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও হইতাছে। বেসিক্যালি আমি এইখানে আসছি একটা জিনিসই দেখার জন্য, ওইটা হলো এই চার্চ বা গির্জা দেখার জন্য। আমি আগে কখনোই এই চার্চ সামনাসামনি দেখি নাই। বুঝলাম না, ভাবছিলাম খোলা থাকবো, বাট অফ। খোলা থাকলে একটু ভালো লাগতো, যে ভিতরে যেতে পারতাম।
বাট এখন মনে হয় না পারবো।